বিবিএ বিবিএস ফার্স্ট ইয়ার প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বই থেকে চ্যাপ্টার দি অ্যাকাউন্টিং প্রসেসের জার্নাল এন্ট্রিজের অন্তর্ভুক্ত লাইভ ক্লাস নাম্বার 2। আজকের ক্লাস দেখার আগে শর্ত হচ্ছে এর আগে সম্পূর্ণ বইয়ের বেসিক 2টা ক্লাস নেওয়া হয়েছে, আর চ্যাপ্টার দি অ্যাকাউন্টিং প্রসেসের আরও একটা ক্লাস নেওয়া হয়েছে। মোট হলো 3টি ক্লাস। ওই ক্লাসগুলো ভালোভাবে দেখে তারপরে এই ক্লাসটা দেখো, একেবারে সহজ মনে হবে। আর আজকের ক্লাসে যে অঙ্কটার সমাধান বোঝাবো, যদি ওই অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারো, তাহলে পরবর্তী ক্লাসে এমন কিছু অঙ্ক আছে যেগুলো সহজে বুঝবেন। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার সবগুলো গাণিতিক বইয়ের জন্যই উপকার হবে। এখন থেকে ভালো করে বুঝে যান, তাহলে পরবর্তীতে সমস্যা হবে না, অন্যথায় সমস্যা হবে। যেহেতু আগের ক্লাসগুলোতে জাবেদা দাখিলা নির্ণয় করার বেসিক সব কিছু আলোচনা করা হয়েছে, আমি আর বেসিকে যাচ্ছি না। ধরে নিলাম তোমরা আগের ক্লাসগুলো দেখেছো। আগের ক্লাসের ধারাবাহিকতায় আজকে এই 4 নম্বর অঙ্কের সমাধানটা বুঝিয়ে দিচ্ছে। প্রবলেম 4। যাবতীয় ট্রানজ্যাকশন দেওয়ার পরে এখানে বলা হয়েছে মিস্টার আকিব স্টার্টেড হিজ ওন ডেলিভারি সার্ভিস। জনাব আকিব ওনার নিজস্ব ডেলিভারি সার্ভিস শুরু করেছেন, যেটার নাম হচ্ছে আকিব ডেলিভারিস। আর এটা শুরু করেছেন অন জানুয়ারি 1, 2019। 2019 সাল জানুয়ারি 1 তারিখে এটা শুরু করেছেন। এই জায়গায় রিকোয়ারমেন্ট হলো গিভ জার্নাল এন্ট্রিজ। জাবেদা দাখিলা দেওয়ার জন্য বলা হয়েছে টু রেকর্ড দ্য এবভ ট্রানজ্যাকশন। উপরের লেনদেনগুলো জাবেদা দাখিলায় লিপিবদ্ধ করো। আমি শুধুমাত্র তোমাদের পরীক্ষায় জাবেদা দাখিলা কমন পাওয়ার জন্য শুরুতে জাবেদা দাখিলার ক্লাসগুলো নিচ্ছি না। আমি ক্লাসগুলো এই কারণে নিচ্ছি যাতে সম্পূর্ণ বইয়ের পরবর্তী চ্যাপ্টারের অঙ্কগুলোর সমাধান তোমরা খুব সহজে বুঝতে পারো। আর এটা বোঝার জন্য কোন দাখিলা কোন হিসাবে পড়ে, তারপর যে কোনো লেনদেনের জাবেদা দাখিলা নির্ণয় করার কৌশল তোমাদের আগে থেকে জানা থাকতে হবে, এটা বাধ্যতামূলক। এখন 1 নম্বরে বলা হয়েছে মিস্টার আকিব ইনভেস্টেড টাকা 30,000 ক্যাশ ইন দ্য বিজনেস। ইনভেস্টেডের বাংলা অর্থ বিনিয়োগ করা, ক্যাশ মানে নগদ, বিজনেস মানে ব্যবসা। আচ্ছা, আমার কথা কি একেবারে পরিষ্কার শোনা যায়? লাইভ ক্লাসটা কি ঠিক আছে? একটু কমেন্ট করে জানান। আর এটা রেকর্ডেড ক্লাসটা, মানে এটা তো আমি রেকর্ড করে রাখতেছি, পরবর্তীতে এটা গুগল ড্রাইভে থাকবে। গুগল ড্রাইভে সাজানো থাকবে, একেবারে ফুল স্ক্রিন করে ফুল এইচডিতে ক্লাস দেখার সুযোগ পাবে। এই জন্য ড্রাইভে দিয়ে দেওয়া হবে, ওইখানে ভালো দেখা যায় ক্লাসগুলো, এই জন্য ড্রাইভে আমি দিয়ে দিই। তো জনাব আকিব ব্যবসায় বিনিয়োগ করেছেন, এটার কোনো ব্যাখ্যারও প্রয়োজন নেই। কারণ হলো তোমরা আগের অঙ্কের মধ্যে দেখেছো ব্যবসায় বিনিয়োগ করলেই ব্যবসার মধ্যে নগদ আসে, নগদ আসলে নগদান ডেবিট, নগদ চলে গেলে নগদান ক্রেডিট। যার মাধ্যমে অথবা যাহার মাধ্যমে নগদ আসবে অথবা যাবে সেটা নগদের বিপরীত। নগদ এসেছে ব্যবসায়, নগদান ডেবিট, আর নগদ এসেছে মূলধন হয়ে, এই জন্য ক্যাপিটাল ক্রেডিট। এটার ব্যাখ্যা আগের ক্লাসেই দেওয়া আছে। সুতরাং আমরা 1 তারিখে একটু বড় করে দেখাই। 1 তারিখে ক্যাশ ডেবিট 30,000 টাকা, ক্যাপিটাল ক্রেডিট 30,000 টাকা। এটার ব্যাখ্যার প্রয়োজন নেই, কারণ আগের ক্লাসগুলোতে 3টা অঙ্কের মধ্যে এটার ব্যাখ্যা আছে। এখন আর ব্যাখ্যার প্রয়োজন নেই। তবে এই অঙ্কটার মধ্যে এমন কিছু লেনদেন আছে যে লেনদেনগুলো তোমাদেরকে নতুন করে বুঝতে হবে। আর একটা কথা মাথায় রেখো, আমি তোমাদের যা দেখাবো, যেমন এই অঙ্কটা অনেকের কাছে সহজ লাগতে পারে, কখনো এগুলাকে অবহেলা করবে না। এমন কিছু বিষয় নতুন করে তোমার জানা হতে পারে যেটা তুমি আগে থেকে জানতে না, এই জন্য অবহেলা করবে না। কোনো কিছু অবহেলা করা চলবে না।
2 নম্বর, পারচেজ ব্যান ফর ডেলিভারিজ 4 টাকা 15,000। তো ডেলিভারির জন্য ব্যান ক্রয় করা হয়েছে 15,000 টাকা দিয়ে। ডেলিভারির জন্য ব্যান ক্রয় করা হয়েছে 15,000 টাকা দিয়ে। তারপর মিস্টার আকিব পেইড টাকা 5,000 ইন ক্যাশ অ্যান্ড সাইন্ড এ নোট পেবল ফর দ্য রিমাইনিং ব্যালেন্স। এটার বাংলা অর্থ হচ্ছে ডেলিভারির জন্য ব্যান ক্রয় করা হয়েছে এই 15,000 টাকা দিয়ে। তো ব্যান হচ্ছে একটা স্থায়ী সম্পদ। আমরা জানি কোনো সম্পদ ক্রয় করলে ওই সম্পদটাই ডেবিট করতে হয়, তাহলে কোনো কথা নেই, আমরা ডেলিভারি ব্যান ডেবিট করব। ওকে, ব্যান ডেবিট। কিন্তু আমাদের প্রথম যে স্বর্ণসূত্রটা ছিল সেটা হলো নগদ নিয়ে চিন্তা করা। আমি স্বর্ণসূত্র এই কারণে বলবো কারণ এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই যে ব্যান ক্রয় করা হয়েছে, নগদ গেছে কিন্তু 5,000। যদি নগদান চলে যায় সেই ক্ষেত্রে নগদান ক্রেডিট হয়, অবশ্যই ক্যাশ ক্রেডিট এখানে 5,000 টাকা। অ্যান্ড সাইন্ড এ নোট পেবল ফর দ্য রিমাইনিং ব্যালেন্স, 15,000 টাকা হচ্ছে ব্যানের টাকা। ওকে, ব্যান ডেবিট 15,000 টাকা, ক্যাশ ক্রেডিট 5,000 টাকা, তাহলে রিমাইনিং ব্যালেন্স মানে বাকি যে টাকাটা, তো বাকি টাকাটা 10,000 টাকা। তো 10,000 টাকা নোট পেবলে সাইন করা হয়েছে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে নোট পেবলটা কি। নোট পেবলের বাংলা অর্থ হচ্ছে প্রদেয় বিল। মনে করো তুমি কোথাও কেনাকাটা করলে, কোথাও থেকে ঋণ নিলে বা কেনাকাটা করলে, তো তোমাকে একটা বিল ধরিয়ে দেওয়া হলো, যেই বিলের মধ্যে লেখা থাকবে যে 3 মাস পরে অথবা 6 মাস পরে এই টাকাটা একেবারে সুদে আসলে তোমাকে পরিশোধ করতে হবে। ওইটার নাম হলো নোট পেবল বা প্রদেয় বিল। তো এটা দায়ের মধ্যে পড়ে, যেহেতু পরিশোধ করতে হবে এটা দায়ের মধ্যে পড়ে। এটা হলো নোট পেবল। এই যে জনাব আকিব 15,000 টাকা দিয়ে ব্যান ক্রয় করেছেন, নগদ 5,000 টাকা দিয়ে পরবর্তী 10,000 টাকা নোট পেবলে সাইন করছেন, মানে নোট পেবলের টাকাটা পরে দিবেন। সুতরাং আমরা এখানে লিখতে পারি কি, নোটস পেবল ক্রেডিট পরবর্তী 10,000 টাকা। ঠিক আছে, তো এটা আমরা এখন অঙ্কের মধ্যে বসিয়ে দিব। ডেলিভারি ব্যান ডেবিট 15,000, ক্যাশ ক্রেডিট 5,000, নোট পেবল ক্রেডিট 10,000। এই তো উত্তরটা হয়ে গেল। তারপরে 5 তারিখ, পেইড টাকা 750 ফর অফিস রেন্ট ফর দি মান্থ। পেইড টাকা 750, পেইডের বাংলা অর্থ হলো পরিশোধ। অফিসের ভাড়া পরিশোধ 750 টাকা ফর দি মান্থ, অর্থাৎ এই মাসের। অফিসের ভাড়া পরিশোধ করার কারণে নগদ কিন্তু চলে গেছে, সুতরাং ক্যাশ অবশ্যই ক্রেডিট। নগদ চলে গেছে, তো নগদ চলে গেছে ব্যয়ের মাধ্যমে। ব্যয়ের নামটা কি, অফিসের ভাড়া বা ভাড়া। সুতরাং আমরা লিখতে পারি অফিস রেন্ট এক্সপেন্স অথবা রেন্ট এক্সপেন্স ডেবিট। নগদ চলে যাওয়ার কারণে ক্যাশটা ক্রেডিট। রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশটা ক্রেডিট, ঠিক ওইভাবেই চিন্তা করবেন। এখানে রেন্ট এক্সপেন্স লিখতে পারো অথবা অফিস রেন্টও লিখতে পারো। রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ হলো ক্রেডিট। 7 তারিখ, পারফর্ম টাকা 3,200 অফ সার্ভিস অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্টের বাংলা অর্থ হলো বাকিতে। পারফর্ম টাকা 3,200, 3,200 টাকা সেবা প্রদান, অন অ্যাকাউন্ট মানে বাকিতে, বাকিতে সেবা প্রদান। আর পারফর্ম শব্দের অর্থ যদি বলো, পারফর্ম মানে কোনো কিছু ঘটে গেছে, হয়ে গেছে, সম্পন্ন হয়ে গেছে। তো এটার অর্থ দাঁড়াবে যে বাকিতে সেবা প্রদান 3,200 টাকা সম্পন্ন হয়েছে। তো এত কিছু না বলে আমরা শুধু বলবো বাকিতে সেবা প্রদান 3,200 টাকা। তোমরা জানো ব্যবসা প্রতিষ্ঠান দুই ধরনের, একটা উৎপাদনমূলক আর একটা সেবামূলক। উৎপাদনমূলক প্রতিষ্ঠান যেটা ক্রয় বিক্রয় করে টাকা উপার্জন করে, বিক্রয় করে, তো এই ক্ষেত্রে সবসময় আয়টা ক্রেডিট, সেলসটা ক্রেডিট হয়। আর এটা যেহেতু সেবামূলক প্রতিষ্ঠান, সুতরাং সেবা প্রদান করেই টাকা উপার্জন করবে, সুতরাং সার্ভিস রেভিনিউটাই ক্রেডিট হবে। তো এটাতে সার্ভিস রেভিনিউ ক্রেডিট, তাহলে ডেবিটকে সেবা প্রদান করলে সাধারণত নগদ পাওয়ার কথা। এখানে যেহেতু নগদ পাও নাই, এক সময় পাবে, আপাতত দেনাদারের সৃষ্টি হয়েছে,
সুতরাং অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। 7 তারিখ অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। বসিয়ে দিলাম, উত্তরটা হয়ে গেল। এখন থেকে এটা বুঝো, পরবর্তী ক্লাসগুলোতে সহজ মনে হবে। 14 তারিখ পারচেজ সাপ্লাইজ 4 টাকা 700 অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট মানে বাকিতে। সাপ্লাইজ ক্রয় করা হয়েছে 700 টাকা, অন অ্যাকাউন্ট মানে বাকিতে, বাকিতে সাপ্লাইজ ক্রয়। সম্পদ ক্রয় করা হয়েছে, অবশ্যই সম্পদটা ডেবিট, সাপ্লাইজ ডেবিট। কোনো কিছু ক্রয় করতে গেলে সাধারণত নগদ চলে যায়, কিন্তু এখানে নগদ চলে যায় নাই। এখানে নগদ চলে যায় নাই, এখানে নগদ যাবে, আপাতত পাওনাদারের সৃষ্টি হয়েছে। তো এই জন্য সাপ্লাইজ ডেবিট, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। 14 তারিখ সাপ্লাইজ ডেবিট, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। অনেক শিক্ষার্থীরা থাকতে পারেন যে এই ক্লাসটা আজকে প্রথম দেখতেছেন। না, এই ক্লাস আজকে প্রথম দেখলে হবে না, আমি আগের ক্লাসগুলো দিয়েছি, ওইগুলা দেখে তারপরে এই ক্লাসটা দেখতে হবে, তবেই সব কিছু ক্লিয়ার হবে। 18 তারিখ রিসিভ টাকা 1200 ফর সার্ভিস প্রোভাইডেড অন জানুয়ারি 7। রিসিভডের বাংলা অর্থ হচ্ছে প্রাপ্তি। 1200 টাকা প্রাপ্তি, সার্ভিস প্রোভাইডেড অন জানুয়ারি 7, ওই যে জানুয়ারির 7 তারিখে সেবাটা প্রদান করা হয়েছিল। জানুয়ারির 7 তারিখে পারফর্ম টাকা 3200 সার্ভিস অন অ্যাকাউন্ট। জানুয়ারির 7 তারিখে সেবা প্রদান করা হয়েছিল 3200 টাকা। এটা কিন্তু বাকিতে সেবা প্রদান ছিল। আর বর্তমানে 18 তারিখে গিয়ে ওই 7 তারিখ সেবা প্রদানের 1200 টাকা প্রাপ্তি। 1200 টাকা যদি এখন পেয়ে যাও, বাকি রইল 2000 টাকা, এটা একটু মনে রেখো। কিন্তু আজকে তো প্রাপ্তি 1200 টাকা। আচ্ছা, আজকে যে 1200 টাকা প্রাপ্তি, এটা কি সেবা প্রদান করে নাকি দেনাদার সৃষ্টি হয়েছিল, দেনাদার দিয়েছে? আজকে যে 1200 টাকা প্রাপ্তি, এটা কিন্তু সেবা প্রদান করে নয়, এটা দেনাদার দিয়েছে, তাই পেয়েছ। সুতরাং অবশ্যই নগদ পেয়েছ, ক্যাশটা ডেবিট, দেনাদার দিয়েছে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এখন যদি কেউ এটাকে সার্ভিস রেভিনিউ ক্রেডিট করো, তাহলে কি হবে? হবে না। আচ্ছা, আমি এটাকে লিখি। 18 তারিখ ক্যাশ ডেবিট 1200 নগদ পাওয়ার কারণে, আর অ্যাকাউন্ট রিসিভেবল দেনাদার দিয়েছে, তাই অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 1200। প্রশ্ন হলো সার্ভিস রেভিনিউ কেন হবে না, অ্যাকাউন্ট রিসিভেবল কেন হবে? এটার উত্তরে আমি তোমাদেরকে বলি। তোমরা 7 তারিখ লক্ষ্য করো। 7 তারিখে বাকিতে সেবা প্রদান করে কিন্তু দেনাদারের সৃষ্টি হয়েছিল, অ্যাকাউন্ট রিসিভেবল কত টাকা? 3200 টাকা। এখন যদি তোমার দেনাদার তোমাকে টাকাটা দিয়ে দেয়, তাহলে হিসাবের খাতার মধ্যে কি তুমি দেনাদারের নামে 3200 টাকা রাখবে? তোমার দেনাদার তো তোমাকে 1200 টাকা অলরেডি দিয়ে দিছে, বাকি থাকে 2000 টাকা। 1200 টাকা যেহেতু দেনাদার দিয়ে দিছে, 3200 থেকে 1200 টাকা বাদ দেওয়ার প্রয়োজন আছে। আর বাদ দেওয়ার নিয়মটা হলো যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আছে, ওইটা যদি আমরা ক্রেডিট করে দিই, তখন এটা হিসাব থেকে বাদ পড়ে যায়। তখন ওইভাবেও তুমি চিন্তা করতে পারো যে অ্যাকাউন্ট রিসিভেবলটা যেহেতু দিয়ে দিচ্ছে, হিসাব থেকে বাদ দিতে হবে। আগে ছিল ডেবিট, এখন হয়ে যাবে ক্রেডিট। যাই হোক, এত বিস্তারিত আলোচনা করার প্রয়োজন নেই, অনেকের জানার ইচ্ছা থাকতে পারে, তাই একটু বেসিক শো বোঝাচ্ছে। আমার কথা হলো, নগদ পেয়েছো, ক্যাশ ডেবিট, দেনাদার দিয়েছে, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, বেশ এতটুকু জানলেই হবে। 21 তারিখ মেইডে ক্যাশ পেমেন্ট অফ টাকা 6500 অন দ্য নোট পেবল। মেইডে ক্যাশ পেমেন্ট, তো নগদ প্রদান 6500 টাকা অন দ্য নোট পেবল, প্রদেয় বিলের 6500 টাকা, প্রদেয় বিলকে 6500 টাকা পরিশোধ, এটার বাংলা অর্থ। তো পরিশোধ করলে নগদ যাবে, ক্যাশ অবশ্যই ক্রেডিট, আর প্রদেয় বিল পেয়েছে, তাই নোট পেবলটা ডেবিট। 21 তারিখ নোট পেবল ডেবিট 6500, ক্যাশ ক্রেডিট 6500। 28 তারিখ রিসিভড ক্যাশ টাকা 1850 এজ ফুল সেটেলমেন্ট অফ রিমাইনিং মানি ফর সার্ভিস প্রোভাইডেড অন জানুয়ারি 7। রিসিভড মানে প্রাপ্তি, 1850 টাকা প্রাপ্তি, ফুল সেটেলমেন্টের বাংলা অর্থ হচ্ছে পূর্ণ নিষ্পত্তিতে। 1850 টাকা প্রাপ্তি পূর্ণ নিষ্পত্তিতে অফ রিমাইনিং মানি, যেই টাকা বাকি ছিল। রিমাইনিং মানি কে? রিমাইনিং মানি হচ্ছে যেই টাকা বাকি ছিল ফর সার্ভিস প্রোভাইডেড, সেবা প্রদানের জন্য, অন জানুয়ারি 7, জানুয়ারি 7 তারিখে।
7 তারিখে 3,200 টাকার সেবা প্রদান করা হয়েছিল। 18 তারিখে এসে 3,200 টাকার মধ্য থেকে 1,200 টাকা পেয়ে গেছিলাম, বাকি রইল 2,000 টাকা। 2,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে, মানে 2,000 টাকা পাওয়ার নিষ্পত্তিতে 1,850 টাকা প্রাপ্তি। পাওয়ার কথা 2,000, পেয়েছো 1,850, পাও নাই কত? 150 পাও নাই, ওইটার নাম ডিসকাউন্ট। এখন এই ধরনের জাবেদা দাখিলায় যদি কোনো শিক্ষার্থী ভুল করেন, তাহলে লেটজার অন্যান্য অঙ্কের মধ্যে যেমন অ্যাকাউন্টিং ইকুয়েশন, সেগুলোতে আটকে যাবেন। ওইখানে যাতে আটকে না যান, আমি ধারাবাহিক ক্লাসের মধ্যে বিষয়গুলো সহজে বুঝিয়ে দিই। 2,000 টাকা পাওয়ার কথা, পেয়েছো 1,850, 150 পাও নাই, ওইটার নামে ডিসকাউন্ট। এখন জাবেদা দাখিলা হবে কিভাবে? নগদ নিয়ে চিন্তা করো। হ্যাঁ, তুমি ক্যাশ পেয়েছো, প্রাপ্তি মানে ক্যাশ পেয়েছো, অবশ্যই ক্যাশ ডেবিট। দেনাদার তোমাকে দিয়েছে, জানুয়ারি 7 তারিখে সেবা প্রদান করে দেনাদারের সৃষ্টি হয়েছিল, দেনাদার তোমাকে দিয়েছে, অবশ্যই অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। নগদ পেয়েছো ক্যাশ ডেবিট, তাই অ্যাকাউন্ট রিসিভেবলটা তো ক্রেডিটই হবে, ওইভাবেই চিন্তা করতেছে। আর যে ওই 150, আমার কথা হলো আগের ক্লাসগুলোতে বলেছি অ্যাকাউন্ট ক্যাশ ডেবিট হলে অ্যাকাউন্ট রিসিভেবল, মানে ক্যাশ যদি ডেবিট হয় ডিসকাউন্টও ডেবিট, ক্যাশ যদি ক্রেডিট হয় ডিসকাউন্টও ক্রেডিট, ক্যাশ ডেবিট হলে ডিসকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট হলে ডিসকাউন্ট ক্রেডিট। তো ক্যাশের সাথে ওইটার মিল, এখানে যেহেতু ক্যাশটা ডেবিট, ডিসকাউন্টও ডেবিট। কীভাবে? 28 তারিখ ক্যাশ ডেবিট 1,850, ডিসকাউন্ট ডেবিট 150, 3,200 থেকে 1,200 বাদ দিয়ে তারপর 1,850 মাইনাস করলে 150 এখানে বের হয়ে যাবে। অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 2,000। প্রশ্ন হলো এখানে 2,000 টাকা হলো কিভাবে? তুমি এই দুইটা যোগ করে 2,000 বসাতে পারো, অথবা যদি বলো আরেকটু ব্যাখ্যা করে বোঝান। আচ্ছা, আরেকটু ব্যাখ্যা করে যদি বলেন, তাহলে আরেকটু ব্যাখ্যা করি। 7 তারিখে সেবা প্রদান ছিল, অ্যাকাউন্ট রিসিভেবল দেনাদার সৃষ্টি হয়েছিল 3,200 টাকা। 18 তারিখে 1,200 টাকা দেনাদারের কাছ থেকে পেয়ে গেছিলেন, বাকি ছিল 2,000 টাকা। তখন দেনাদার, এখন পর্যন্ত দেনাদার কিন্তু ডেবিট অবস্থায় আছে, 3,200 থেকে 1,200 বাদ দিয়ে 2,000 টাকা। ওই দেনাদার যেহেতু টাকাটা দিয়ে দিচ্ছে, হিসাব থেকে বাদ দেওয়ার প্রয়োজন আছে, সুতরাং অ্যাকাউন্ট রিসিভেবলটা এখন ক্রেডিট হবে পুরো 2,000 টাকা। আর ওই 2,000 টাকা সমন্বয় করতে গিয়ে নগদ হলো 1,850 টাকা, ডিসকাউন্ট হলো 150 টাকা। এখানে না বোঝার কোনো কারণ নেই। আশা করব ক্লিয়ার। ক্লাসগুলো সহজে বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। যারা নিয়মিত ক্লাস দেখতেছো তারা জানাও, যারা নতুন ক্লাস দেখতেছো তারা আগের ক্লাসগুলো আগে দেখে নাও। 30 তারিখ পেইড টাকা 1,200 ফর এমপ্লয়িজ স্যালারি, পেইড মানে তো পরিশোধ, 1,200 টাকা কর্মচারীর বেতন পরিশোধ, 800 টাকা বিজ্ঞাপন বিল পরিশোধ। কর্মচারীর বেতন পরিশোধ 1,200 টাকা, বিজ্ঞাপন বিল পরিশোধ এখানে 800 টাকা। তো উভয়টার মাধ্যমে নগদ চলে গেছে, ক্যাশ ক্রেডিট হবে 1,200 আর 800, সব মিলিয়ে 2,000 টাকা। তো নগদ চলে গেছে ব্যয়ের মাধ্যমে, একটা ব্যয় হচ্ছে এমপ্লয়ি স্যালারি, তার মানে স্যালারি এক্সপেন্স ডেবিট, আর একটা অ্যাডভার্টাইজিং বিল বা অ্যাডভার্টাইজিং এক্সপেন্সটা ডেবিট, মানে যাবতীয় দুইটা ব্যয় ডেবিট আর দুইটার টাকাই ক্যাশ হবে ক্রেডিট। 30 তারিখ স্যালারি এক্সপেন্স ডেবিট 1,200, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট 800, দুইটা যোগ করে ক্যাশ হলো ক্রেডিট 2,000 টাকা। আশা করবো এটা ক্লিয়ার। 31 তারিখ সাপ্লাইজ অন হ্যান্ড এট দ্য এন্ড অফ দ্য মান্থ টাকা 250। এটার মধ্যে অনেকের প্রবলেম হয়। এই যে ট্রানজ্যাকশনটা এখানে দেওয়া হয়েছে, এটা মূলত সমন্বয় দাখিলার জন্য। সমন্বয় দাখিলা ইংরেজি নাম হলো অ্যাডজাস্টিং এন্ট্রিজ, যেটা তোমরা পরবর্তী চ্যাপ্টারে আমার ক্লাস পাবে, ওই সময় একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। এটা দ্বারা মূলত কি বোঝাচ্ছে? এটা দ্বারা কি বোঝাচ্ছে? বলা হচ্ছে সাপ্লাইজ অন হ্যান্ড, মানে সাপ্লাইজ মজুদ আছে এট দ্য এন্ড, মানে শেষে। সাপ্লাইজ মজুদ আছে মাসের শেষে 250 টাকা, কিন্তু সাপ্লাইজের পরিমাণ ছিল এই যে 14 তারিখে পারচেজ সাপ্লাইজ 700 টাকা অন অ্যাকাউন্ট। 14 তারিখে 700 টাকার সাপ্লাইজ ক্রয় করা হয়েছিল, মাসের শেষে 250 টাকার সাপ্লাইজ কেন থাকবে? বাকি সাপ্লাইজ কোথায় গেল? আমার তো সাপ্লাইজ থাকার কথা 700 টাকার, তাই না?
মাসের শেষে 250 টাকার সাপ্লাইজ আছে, কেন? বাকিগুলা কোথায় গেল? বাকিগুলা ব্যয় হয়ে গেছে। সাপ্লাইজ যেটা মজুদ থাকে ওইটা সাপ্লাইজ, ওইটা সম্পদ, আর যেটা ব্যয় হয়ে যায়, ব্যবহার হয়ে যায়, ওইটাই ব্যয়। টাকার কথা 700 টাকা, 700 টাকার সাপ্লাইজ আছে 250 টাকার, তাহলে পরবর্তী 450 টাকার সাপ্লাইজ কোথায় গেল? এটা ব্যবহার হয়ে গেছে। এখন যদি সাপ্লাইজ ব্যবহার হয়ে যায় তখন এটার জন্য যে জার্নালটা দিতে হবে সেটা একটা নির্দিষ্ট জার্নাল, মানে সবসময় একই জার্নাল হবে। আবার এই বিষয়টা তোমরা আমার অ্যাডজাস্টিং এন্ট্রিজের ক্লাসেই পাবে। তোমরা জানো যে কোনো ব্যয় ডেবিট করতে হয়, সুতরাং অবশ্যই তোমরা এই জায়গায় সাপ্লাইজটা ডেবিট করবে, মানে সাপ্লাইজ এক্সপেন্সটা ডেবিট করবে। আবার এই যে বললাম যে কোনো ব্যয় ডেবিট, এটা তোমাদের পরবর্তী ক্লাসগুলোতেও কাজে আসবে। সাপ্লাইজ এক্সপেন্সটা ডেবিট। আবার সাপ্লাই যেহেতু হ্রাস পেয়েছে, যখন তুমি সাপ্লাইজটা সম্পদ হিসাবে ক্রয় করছো তখন সাপ্লাইজ ডেবিট লিখছো না, সম্পদ হওয়ার কারণে। এখন যেহেতু ওই সাপ্লাইজটাই ব্যবহার হয়ে গেছে, হ্রাস পেয়েছে, এখন তো তোমাকে ক্রেডিট করতে হবে, স্বাভাবিক। সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। এখানে সাপ্লাইজ ক্রেডিট না লিখে সাপ্লাইজ অন হ্যান্ড ক্রেডিট ওইটাও লিখতে পারো, মানে এটার জন্য একটা নির্দিষ্ট জার্নাল। আমার কথা হলো যদি সাপ্লাইজ ব্যবহার হয়ে যায় 450 টাকা এখন হিসাবে আনতে হবে, যদিও এখানে 250 লিখা, কিন্তু মূল হিসাব তো 450। এই কথাটা দ্বারা তো এটাই প্রকাশ করতেছে এইখানে যাতে আর কারো কোনো সমস্যা কোনো দিন না হয়। তাহলে 31 তারিখ সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট 450, সাপ্লাইজ ক্রেডিট 450, 700 থেকে 250 বাদ দিয়ে এখানে লেখা হলো। সব কিছু সহজে বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। এখন ওই পরবর্তী ক্লাসগুলোতে বাকি ম্যাথগুলো আসবে। আবার ক্লাসটা আমি রেকর্ড করে রাখতেছি, এটা ড্রাইভে পাবে। তোমাদের প্রাইভেট গ্রুপে তো বর্তমান নিয়ম হচ্ছে লাইভ ক্লাস 30 দিনের বেশি থাকে না, তো এই জন্য এটা গুগল ড্রাইভে দেওয়া থাকবে, এটা ড্রাইভের মধ্যে পাবে। ওকে, তাহলে আমাদের 2 নম্বর লাইভ ক্লাস শেষ হয়ে গেল। আমরা এখন আগামী ক্লাসে 3 নম্বর লাইভ ক্লাসটা নিয়ে আসবো, একটা একটা করে শিখি। তবে আজকেই প্র্যাকটিস করো, হাতে কলমে প্র্যাকটিস করো, সবাই পারবে ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে ক্লাসটা দেখার জন্য।